বলছি যে কোথায় আছে পশ্চিমবঙ্গ? এটা কি তালিবান? এটা কি আফগানিস্তান? ল অ্যান্ড অর্ডার নেই এখানে। শাসক দল ল অ্যান্ড অর্ডার প্রিভেল করবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চুপচাপ বসে থাকবেন আর বিরোধীদের চুপ করে বসিয়ে রাখবেন, বিভিন্ন ইস্যুতে ভুল পথে মিসগাইড করে জনগণকে এই বিভ্রান্তিকর করবেন, এবং বিধানসভা হবে তার এই পলিটিক্যাল দলীয়করণের আখড়া। এটা চলতে পারে? যে মাননীয় স্পিকারের ভূমিকাটা কোথায় দাঁড়িয়ে? যে মাননীয় স্পিকার যিনি শাসক দলের থেকে সিলেক্টেড যাই বলুন, হওয়ার পরেও কিন্তু তাকে কিন্তু পার্লামেন্ট বা বিধানসভার স্যানিটি রক্ষা করতে হয়। তিনি নিরপেক্ষ হয়ে যান, তাকে দলীয় তকমায় রাখা যায় না আমাদের সংবিধান অনুযায়ী। তিনি যখন এক বজ্ঞা এক চোখা হরিণের ভূমিকা নিচ্ছে, তখনই ভয় হয় যে পার্লামেন্ট চলছে তো, বিধানসভা চলছে তো জনগণের ট্যাক্সের টাকায়। এই তো সোমবার দিন শেষ, কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা হলো না বিধানসভায়। এটাই আমার কাছে সবচেয়ে ভয়ের মনে হয়, যে কবে আলোচনা হবে, কোন ইস্যু নিয়ে আলোচনা হবে। কালকে শাসক দলের একজন বিধায়ক মুর্শিদাবাদের কি ভয়ানক একটা কথা বলেছে, দুজন বিরোধী দলের বিধায়কের ঠ্যাং ভেঙে দেবে। এর আগে ভোট চলাকালীন তিনি বলেছিলেন যে 30% একটা সম্প্রদায় ধর্মাবলম্বীদের কেটে দহিরাতে ভাসিয়ে দেবে। আমি মাননীয় শাসক দলের এমএলএরা তারা ইডি সিবিআইয়ের স্ট্যানিটি, হাইকোর্টের স্ট্যানিটি, পবিত্রতাকে, তার অথরিটিকে চ্যালেঞ্জ করে আলোচনা ডাকছে, অথচ সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে একটা জ্বলন্ত ইস্যু নিয়ে বিধানসভায় শাসক দলের কোনো নেতা মন্ত্রীরা আলোচনা করছেন। অথচ আপনি অদ্ভুত হবেন, বিরোধীরা বলছে আমরা সুমনবাবু যেহেতু বিজেপি ছেড়ে দিয়েছে, ফলে তার নাম আমরা পাঠাবো, প্রশ্নই ওঠে না। তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন। দেখা গেল সুমনবাবুর নাম 3 না 4 নম্বরে। অর্থাৎ পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল ডেমোক্রেসি নামক বস্তুটিকে খিল্লিতে পরিণত করে দিয়েছে। এটা রূপকথার গল্পে পরিণত। এখন প্রস্তাবনাটা বিধানসভায় আসেনি বঙ্গভঙ্গের, অন্তত বিরোধী যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের, তারা কোনো প্রস্তাবনা দেয়নি। তাহলে 185 ধারায় সোমবার দিন হঠাৎ করে তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকার কি করে এই আলোচনা ডাকে, যেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সাংঘাতিক জ্বলন্ত সমস্যাগুলো আছে। লাইক দেখুন, বিগত 1 থেকে 1.5 মাস পশ্চিমবঙ্গের সর্বত্র গণপ্রহার, গণহত্যা, গণধোলাই এটা চলছে। এটা নিয়ে আলোচনা করে একটা কংক্রিট সিদ্ধান্ত আসা যেত। দ্রব্যমূল্য বৃদ্ধি, জীবন্ত জ্বলন্ত সমস্যা, মানুষ চিড়ে চ্যাপ্টা অবস্থা। আলোচনা করেছি কি? এমন নয় যে বিরোধীরা চেষ্টা করেনি, হ্যাঁ তোলপাড়, কিন্তু আলোচনা হয়নি। আচ্ছা, 100 দিনের কাজ, মিড ডে মিলের অনেকটাই টাকা কম আসছে। এই যে রিসেন্ট যে সেন্ট্রাল কেন্দ্রীয় যে বাজেটটা হলো, সেই বাজেট নিয়ে একটা সুস্থ আলোচনা করা যেত। একাধিক ইস্যু নিয়ে আলোচনা করা যেত, কি করে পশ্চিমবঙ্গে নতুন জব ক্রিয়েট করা যায়। আজকে এমন ভয়ানক অবস্থা পশ্চিমবঙ্গে, লাস্ট 13 বছরের রিক্রুটমেন্ট প্রায় 0, যেটাও হয়েছে চুরি। এগুলো নিয়ে আলোচনা না করে এমন একটা ইস্যু নিয়ে আলোচনা হলো যে ইস্যুটা সারফেসে আসেনি। এই যে সার্বিক ব্যর্থতা, জেসিবি, ডিসিপি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে এই যে বিভিন্ন প্রান্তে শাহজাহান, নূরজাহান, অনুব্রতরা ভয়ানক রূপ নিয়েছে, ল অ্যান্ড অর্ডারটা নিজেদের কন্ট্রোলে নিয়ে ফেলেছে। মানে আইনের শাসন নয়, এখানে শাসকের আইন প্রিভেল করছে বিভিন্ন প্রান্তটায়। এটাই যাতে তারা কোণঠাসা না হয়ে যায়, বিধানসভায় উত্তর দিতে না হয়, বিরোধীদের চোখে চোখ রাখতে না হয়, তাই কিন্তু এটা তারা করলেন সন্তর্পণে। 2023 সালে এই বঙ্গভঙ্গ ইস্যুতেই এই 185 নম্বর ধারা নিয়ে হঠাৎ করে আলোচনা ডেকে তারা তো সেদিন বুঝিয়ে দিয়েছিল। ইভেন এই 185 নম্বর ধারাতে মাঝে মধ্যে বিধানসভায় কেন ইডি সিবিআই শাসক দলের নেতাদের হেনস্থা করছে, এই ইস্যুতে কিন্তু আলোচনা ডাকা হয়। আপনি ভাবুন যে কটা এই পশ্চিমবঙ্গে ইডি সিবিআইয়ের তদন্ত চলছে, প্রত্যেকটাই কোর্ট মনিটরিং। কেন্দ্রের কোনো বিজেপি সরকার করাচ্ছে না, এ রাজ্যের কোনো বিরোধী সরকার করাচ্ছে না, টোটালটাই হচ্ছে কোর্ট মনিটরিং। তারপরে একটি ল মেকিং বিধানসভা তো ল মেকার, পার্লামেন্ট ল মেকার, বিধানসভা ল মেকার, স্টেট অ্যাসেম্বলি, সেখানে ল মেকার যারা মাননীয় শাসক দলের এমএলএরা, তারা ইডি সিবিআইয়ের স্ট্যানিটি, হাইকোর্টের স্ট্যানিটি, পবিত্রতাকে, তার অথরিটিকে চ্যালেঞ্জ করে আলোচনা ডাকছে,
অথচ সাধারণ মানুষের রুজি রোজগার থেকে শুরু করে একটা ইস্যু, একটা জ্বলন্ত ইস্যু নিয়ে বিধানসভায় শাসক দলের কোনো নেতা মন্ত্রীরা আলোচনা করছেন, অথচ তারা কিন্তু সেই মর্মে অনারিয়াম পাচ্ছে সরকারের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। স্যানিটি, বিধানসভার স্যানিটিকে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি বুঝুন যে সবচেয়ে ভয়ানক ঘটনা যে বিরোধী দলের যে বিধায়ক, আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, সুমনদাকে তারা তাদের দলে ইনক্লুড করলো, আপনারা দেখলেন, আপনারা চ্যানেলে দেখালেন, এবং পরবর্তীকালে তার পুরস্কার স্বরূপ তাকে একাধিক পদ দেওয়া হলো, তারপরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি থেকে চেয়ারম্যান করা হলো। মূলত আলোচনায় বিরোধীরা কারা কারা, বিরোধী দলের কোন বিধায়ক বা বিরোধী দলের কোন সাংসদ সেন্ট্রালের হলে, কেন্দ্রের পার্লামেন্টের হলে কারা আলোচনায় অংশগ্রহণ করবে, সেটা তাদের থেকে নামটা পাঠানো হয়। বিধায়ক এদের, শাসক তাদের নাম পাঠায়, লিস্ট বিরোধীরা বিরোধীর লিস্ট পাঠায়। তো মনে করি একের পর এক সব জামিন পাবে। কারণ কি জানেন, পশ্চিমবঙ্গের সরকার ইডি সিবিআইয়ের তদন্তে কোনো রকম সহযোগিতা করছে না। আপনার বোধহয় খেয়াল আছে, সুপ্রিম কোর্টে ভোট চলাকালীন 26,000 হাই স্কুলের টিচারদের চাকরি প্যানেলের বাতিলের সিদ্ধান্তটা যখন স্থগিত হলো আপাতত, তখন সুপ্রিম কোর্ট বলেছিল সেগ্রিগেশন করে দিতে হবে, এবং যাদের নাম আপাতত সিবিআইয়ের নাম তালিকায় ভুয়ো নামে এসছে 8,000, 9,000, 6,000, 5,000 যাই সংখ্যাটা হোক, তাদের সিবিআইয়ের ইন্টারোগেশনে সাহায্য করতে হবে, এবং প্রত্যেকটা স্কুলের ডিআইএসআই যখন সিবিআই ইডি চাইবে সাহায্য করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন সিবিআই সেই মর্মে কিন্তু চিঠি করেছিল প্রত্যেকটা ডিআই অফিসকে। আশ্চর্যজনকভাবে বিকাশ ভবন, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, তারা পাল্টা চিঠি দিয়ে প্রত্যেকটা ডিআইকে বলে দিয়েছিল আপনারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী যে সিবিআই আপনাদের চিঠি করেছে তথ্য চেয়ে দেবেন না। একটা সরকার চলছে, যে সরকার কার্যত এই তদন্তগুলো সহযোগিতা তো করছেই না, বরং তদন্তগুলো ভাঙতে জনগণের ট্যাক্সের টাকায় বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, আপনি গরিব মানুষ, সাধারণ মানুষ, যেখানে দিনের পর দিন মামলা করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে রায়দানে তাদের জীবন চলে যায়, অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে যায়, 30-35 বছর একটা রায় দিতে পারে না। সেই বিচারের মন্দিরে এই প্রভাবশালীরা সকালে গিয়ে দুপুরে স্থগিতাদেশ পেয়ে যায় কেন? এই প্রশ্নটা কিন্তু বিচার ব্যবস্থার কাছে করার সময় জনগণের এসে গেছে। উনি তো বলবেনই, কারণ অনুব্রতবাবু ওনাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচুর ভোটে জেতাতো। অনুব্রত জেলে যাওয়ার পরে তার ফেলে যাওয়া সাঙ্গপাঙ্গদের দ্বারা, যাদেরকে কোনো কারণে ডিসিবিআই, আমি বলছি ডিসিবিআইয়েরও একটা বড় ধরনের ব্যর্থতা যে তাদেরকে অ্যারেস্ট করতে পারিনি, এই চেনটাকে ভাঙতে পারিনি। জেলে বসে থেকেও অনুব্রতর এলাকায় জিতেছেন, হয়তো মার্জিন কমেছে। আমি আপনাকে বলি যে এই দলের এই অনুব্রত, ঋতব্রত, শাহজাহান, এরা যে ভোট স্ট্রাকচারটা তৈরি করে দিয়ে গেছে, এই স্ট্রাকচারের তো ফল হিসেবে এই যে ড্রেসিং টেবিলের সামনে ফুলদানিতে রাখা শৌখিন ফুল শতাব্দী, অভিষেক, নূরজাহান, নুসরাত, যাদের দেব, মহাদেব, যাদের আপনি গ্রস পারফরমেন্স পার্লামেন্টে দাঁড়িয়ে সাধারণ মানুষের হয়ে কথা বলা আপনি দেখতে পাবেন না, যাদের পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স মানে এমপি হিসাবে যদি দেখেন তাহলে জাতীয় যে অ্যাটেন্ডেন্স 66%, তার চেয়ে অনেক 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 নিচে। আপনি শুনলে অবাক হবেন যে অভিষেক, দেব এবং নুসরাতের অ্যাটেন্ডেন্স পার্লামেন্টে শতাব্দীর না, মানে একটা সময় নুসরাত ছিল যখন 22%, জাতীয় যেখানে অ্যাটেন্ডেন্স 66। আমি বলছি এদেরকে কেন শৌখিন ফুল বলি আমরা, এরা ভোটে যেতে অনুব্রতদের ঘাড়ে পা দিয়ে, তাই তাদের কৃতজ্ঞতা থাকে, কিন্তু এরা পার্লামেন্টে তো জনগণের জন্য কিচ্ছু বলে না। মানে আমাদের ডেমোক্রেসির এইটা একটা ভয়ানক দিক যে এরা জিতে যায় অনুব্রতদের দ্বারা। ফলে আজকে অনুব্রতরা হাজার দোষ করুক, জেল থেকে ফেরার পরে হায়েস্ট ল মেকার শতাব্দীদেরকে এর পাশে থাকতে হয়, কারণ তাকে নেক্সট ভোটটাও জিততে হবে। তার কাছে খুশির খবর, এরপরে আরও বেশি মার্জিনে অনুব্রতদার হাত ধরে তিনি জিতবেন, এটা তো তার কাছে বিশাল খুশির খবর। কারণ অনুব্রতবাবু জেলে থাকলে নেক্সট যে নির্বাচনটা, নেক্সট পার্লামেন্টারি নির্বাচন, সেই নির্বাচনে তার ভোট বৈতরণী পার করা খুব কঠিন হয়ে যাবে। তাই অনুব্রত আসলে পরেই তো 29-এর
তিনি আবার চওড়া হাসি হাসবেন, আরেকবার নিজের সেবা করতে পার্লামেন্টে যাবেন, নিজের সেবা করতে। জনগণের সেবা তো এরা কেউ করেন না, কেউ পার্লামেন্টে একটা মুখ খুলে কথাও বলেন না, ইভেন যান না। 22, 23, 24, 30% প্রেজেন্ট এদের পার্লামেন্টে, ঠিক আছে? ফলে আমি বলছি আপনাদের, এই অনুব্রতদের, এই শাহজাহানদের, এই জেসিবিদের, এই যে হুমায়ুন কবিরদের দাপটের জন্যই এই যে এই রিপ্রেজেন্টেটিভরা, অযোগ্য রিপ্রেজেন্টেটিভরা পার্লামেন্টে যাচ্ছে দিনের পর দিন। ফলে তারা তো পাশে থাকবেই। আমি